হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এ যে 99টা শিফটে পরীক্ষা হয়েছে তার সবগুলি শিফটের সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের প্রশ্ন আমি সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওতে আমি 17/8/2022-এর শিফট 1-এর যে 25টা বিজ্ঞানের প্রশ্ন রয়েছে সেগুলো বাংলায় বিস্তারিত আলোচনা করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি এর আগে যেসব শিফটের সায়েন্সের কোশ্চেন করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে 1 নম্বর প্রশ্ন বলেছে, এইডস এর সম্পূর্ণ রূপটি বিকল্পগুলির মধ্যে থেকে নির্বাচন করো। তো এইডস হলো একটা রোগ, যৌন রোগ। এই রোগটি হয় HIV ভাইরাসের সংক্রমণের কারণে, ঠিক আছে? HIV ভাইরাস। তো HIVর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের কারণে এইডস রোগ হয়। তো এইডস এর পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশন এটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। এইবারে আমাদের 2 নম্বর প্রশ্ন, যদি একটি আপতিত আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত হওয়া কোণ সমান হবে। তো দেখো, এই কোশ্চেনটার সমাধানের আগে আমরা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন কোণ, প্রতিফলন কোণ এগুলো সম্বন্ধে একটু জানি। দেখো, এইটা একটা দর্পণ, সমতল দর্পণ, ঠিক আছে? এই দর্পণের উপরে আলো এসে পড়বে, তাই এটাকে আমরা বলবো প্রতিফলক। কি? প্রতিফলক। এবার আলো কি হচ্ছে, এই দর্পণের উপরে এখান থেকে এসে এই আলো পড়লো। এই যে পড়ছে এই আলোক রশ্মিটা, এই রশ্মিটাই হলো তোমার আপতিত আলোক রশ্মি বা আপতিত রশ্মি। আপতিত রশ্মি, ঠিক আছে? এই আলো এখানে পড়ার পরে আলোটা কি হবে? আবার ফিরে যাবে প্রতিফলিত হয়ে। তাহলে এই রশ্মিটাই হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এবার এখানে যে বিন্দুতে আলোটা এসে পড়ছে এবং ফিরে যাচ্ছে, তার সঙ্গে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, সেই বিন্দুতে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বটাই হবে অভিলম্ব। অভিলম্ব, ঠিক আছে? এবার এই যে আপতিত রশ্মি এবং অভিলম্ব এর মাঝে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাই হলো আপতন কোণ। আপাতন কোণ। আর এই প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাই হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ। আর এই আপতন কোণের মান যদি থিটা হয়, তাহলে এই প্রতিফলন কোণের মানও হবে থিটা। দুটো সমান হয়, ঠিক আছে? আপতন কোণ, প্রতিফলন কোণের মান সমান হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এখন আমরা এখানে যদি দেখি, বলেছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত হওয়া কোণ, মানে এই রশ্মি এবং এই রশ্মি, মানে আপতন কোণ প্রতিফলন কোণের যোগফল চেয়েছে, মানে এই পুরো কোণের মানটা এখানে জানতে চেয়েছে, কিন্তু সেটা চেয়েছে অবতল দর্পণের। চলো একটা অবতল দর্পণ আমি আঁকি। এটা একটা অবতল দর্পণ। আমি একটা দাগ টানলাম, ঠিক আছে? দাঁড়াও, এটাকে মুছে আরেকবার টানি, আবার বেঁকে যাচ্ছে। একটা দাগ টানলাম। এইটা আমাদের কি? এটা হলো অভিলম্ব। এখানে এসে পড়ছে, এটা হলো পোল। এইটা হলো সি, মানে বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? এখন বলা হয়েছে যে আপতিত আলোক রশ্মি যদি এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তাহলে তোমার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির মধ্যে গঠিত হওয়া কোণ সমান হবে 0 ডিগ্রি। অ্যান্সার হয়ে যাবে। কেন? কারণ যখন একটা আলো এই সি এর উপর দিয়ে যাবে, গিয়ে এখানে পড়বে, প্রতিফলিত হয়ে আবার যে রেখা বরাবর যাচ্ছে সেই রেখা বরাবরই আবার প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে এই যে যাচ্ছে ফিরে আসছে একই রেখা বরাবর, তো এই একই রেখা বরাবর যদি হয় তাহলে এদের মধ্যে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। তার মানে দুটো রেখার মাঝখানে কোনো কোণ আছে? নেই। তার মানে 0 ডিগ্রি সমান হবে। বা তুমি এইটা যদি এইভাবে না গিয়ে এভাবেও হয়, এখান থেকে একটা রশ্মি যাচ্ছে এর উপর দিয়ে, গিয়ে এই রশ্মি গিয়ে এইখানে লেগে আবার ঠিক এইভাবেই ফিরে আসবে, ঠিক আছে?
এই যেখানে গিয়ে লাগবে বক্রতা কেন্দ্রের উপর দিয়ে গিয়ে সেখান থেকে আবার একইভাবে ফিরে আসবে। তাহলে এই যে যেভাবে যাচ্ছে সেইভাবেই যে ফিরে আসছে, বক্রতা কেন্দ্রের উপর থেকে যখন যাচ্ছে একই রেখাবর যাচ্ছে, বরাবর যাচ্ছে এবং ফিরে আসছে, অর্থাৎ আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি একটাই হচ্ছে, একই রেখার উপর দিয়ে হচ্ছে, অর্থাৎ কোনো কোণ উৎপন্ন হবে না, 0 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, 0 ডিগ্রি কোণ হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটে যাই আমরা। এইবারে 3 নম্বর বলেছে যে নিচের কোন যৌগটি বা যৌগগুলি সাদা এবং কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? তো অ্যান্সার হয়ে যাবে সিলভার ব্রোমাইড আর সিলভার ক্লোরাইড উভয়ই। ঠিক আছে, AgCl এবং AgBr উভয়ই তোমার সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। নেক্সট 4 নম্বর প্রশ্নটিতে বলেছে যে নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়ায় PQRS শনাক্ত করুন। তো এই যে বিয়োজন বিক্রিয়া রয়েছে, এই বিক্রিয়াটা যদি জানো তাহলে তো ডাইরেক্ট অ্যান্সার করে দেবে PQRS কি হবে। তো PQRS অপশন সি হবে। কেন? কারণ এটা হচ্ছে তোমার ফেরাস সালফেট এর বিয়োজন বিক্রিয়া। তো 2FeSO4 সেটা বিয়োজিত হয়ে তোমার উৎপন্ন হয় Fe2O3 মানে 1Fe2O3, SO2 মানে 1SO2 আর SO3 মানে 1SO3। ঠিক আছে, তাহলে Fe2O3 উৎপন্ন হচ্ছে মানে ফেরিক অক্সাইড, তার সাথে তোমার সালফার ডাই অক্সাইড এবং সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয় কি থেকে? ফেরাস সালফেট থেকে। তাহলে এই ফেরাস সালফেট এখানে P হলো 2, Q হলো 1, R হলো 1, SO হলো 1। তাহলে অ্যান্সার অপশন সি এরটা। তোমার যদি এই বিক্রিয়াটা মনে না থাকে তাহলে তুমি কি করবে? এটাকে সমিত বিক্রিয়ায় পরিণত করবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। সমিত বিক্রিয়া বলতে কি, এখানে যদি আমি এই সি এরটা বসাই, বসানোর পরে আমি চেক করব যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিনা, অ্যাটম অর্থাৎ অণুগুলো সমান হচ্ছে কিনা। লেফট হ্যান্ড সাইডে আমার দেখো Fe কিছু আছে, এখানে নেই 1, তাহলে 1 এর সাথে 2, এই পুরোটার সাথেই তো 2 এটা গুণ হবে, তাই না? তো 1 এর সাথে যদি 2 গুণ হয় তাহলে 2 1 কে কত হবে? 2 হবে। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে Fe কত ছিল? 2 ছিল। ঠিক আছে, Fe 2 ছিল। আর রাইট হ্যান্ড সাইডে আমরা যদি দেখি 2 1 কে কত? 2, Fe 2 আছে। তারপরে দেখো তোমার S যদি দেখি, লেফট হ্যান্ড সাইডে এখানে 1 রয়েছে, 2 1 কে কত? 2। এ পাশে দেখো এখানে 1 1 1 কে 1 যোগ, এখানেও 1 1 1 কে 1, 1 আর 1 2, দুপাশেই সমান হচ্ছে। আমি যদি ও দেখি তাহলে ও 4, এটা 2, 4 দুগুণই কত? 8। এই পাশে যদি আমি দেখি তাহলে 3 3 1 কে কত? 3 যোগ, এখানে 2 2 1 কে কত? 2 যোগ 3 3 1 কে কত? 3 3 3 6 2 8। তার মানে সমান হচ্ছে, অর্থাৎ এটা সমিত বিক্রিয়া পরিণত হলো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন সি এরটা। নেক্সট এইবারে 5 নম্বর প্রশ্ন বলেছে মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষে ACR দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি হয়? ACR মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যকৃতের মধ্যে কি থাকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ACR থাকে। এটা যকৃতের মধ্যে যেসব তোমার বিষক্রিয়া হয়, আমরা যে ড্রাগ নেই মানে ওষুধ খাই, সেই ওষুধ কি করে? সেটাকে রেচন পদার্থে পরিণত করে, মানে রেচনে পরিণত করে শরীর থেকে বের করে দেয়। ঠিক আছে, সেই কাজটা কে করে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ ওষুধ এবং বিষের নির্বিষকরণ, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। মেরুদণ্ডী প্রাণীর যকৃতের কোষে ACR দ্বারা ওষুধ এবং বিষের নির্বিষকরণ কাজটি হয়। ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম SER। নেক্সট এবারে আমাদের 6 নম্বর, নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য? তো কোনটি সত্য? দেখো ফিউজ তারের কথা বলছে। এখন ফিউজ তার তুমি দেখবে তোমাদের ঘরে যে কারেন্টের বোর্ড রয়েছে সেই বোর্ডের মধ্যে একটা এরকম ইল লাগানো রয়েছে, সেটাকে যদি খোলো দেখবে দুটো পিন আছে। এবার সেটা খুলে যদি বাইরে আনো তার মধ্যে দেখবে একটা তার এরকম লাগানো রয়েছে। এই যে তারটা, এই তারটাকেই বলা হয় ফিউজ তার। এবার বাইরের থেকে কারেন্ট আমাদের এখানে যাচ্ছে, এই ফিউজটা ধরো এখানে লাগিয়ে দিচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো এই যে মেইন তারটা, আমাদের মেইন তার যেটার মধ্যে কারেন্ট আছে সেটা আসছে, আসার পরে এখানে এই পাশের এই পিন থেকে কি হয়? বোর্ডের বিভিন্ন সুইচের মধ্যে যায়। ঠিক আছে, এই তারটার যে ব্যবহার করা হচ্ছে তার কারণ হলো সেফটি। এই তারটা তোমার যখনই এই তারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, মেইন তারের মধ্যে দিয়ে, মেইন তার বলতে এটাকে বলা হয় লাইভ ওয়্যার, এটার মধ্যে দিয়ে লাইভ ওয়্যার, এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, তখন আমাদের এই বোর্ডের সঙ্গে যেগুলো আমরা সুইচ দিয়ে রাখবো,
ফ্রিজ বলো, তারপরে আমাদের কম্পিউটার আমি যেটা চালাচ্ছি বা টিভি যাই বলো, সেগুলো কি হবে, বেশি কারেন্ট আসলে সেটা ক্ষতিগ্রস্ত হবে হাই কারেন্টের জন্য, হাই ভোল্টেজের জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত হলে পরে আমাদের অনেক ক্ষতি। তাই সেই জন্য এখানে ফিউজ ব্যবহার করা হচ্ছে, এবং এই তারটা এমনভাবে ব্যবহার করা হয় যখনই বেশি কারেন্ট আসবে এটা উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে গিয়ে সেটা গলে যাবে, অর্থাৎ এর গলনাঙ্ক হবে নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, নিম্ন গলনাঙ্ক হবে মানে সহজেই গলে যাবে। উচ্চ গলনাঙ্ক হলে তো গলবে না, তাহলে আমাদের কারেন্টও আসা বাধা পাবে না, বাধা না পেলে আমাদের ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। আর নিম্ন গলনাঙ্ক হলে এটা গলে এটা ছেদ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, মানে ছিঁড়ে যাবে মাঝখানের এই তারটা। ঠিক আছে, ছিঁড়ে গেলে পরে আমাদের কি হবে, আর ঘরে কারেন্ট যাবে না, অতএব জিনিসপত্রের ক্ষতি হবে না। তো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে, এবং এটা কিসের সাথে যুক্ত থাকে, লাইভ ওয়্যারের সঙ্গে। আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে। তো আবার অপশনটা দেখি, অপশন একে আছে ফিউজ তার তৈরিতে টিন ও সীসার সংকর ধাতু ব্যবহার করা, একদম এটা সঠিক। কেন? কারণ টিন সীসার সংকর ধাতু হলো রাংঝাল। ঠিক আছে, রাংঝাল কি হয়, নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়। তো এটা একদম সঠিক আছে। তো এটা ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বরে দেখো, ফিউজ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে। তো ফিউজ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, এটাও একদম সঠিক আছে এখানে। ঠিক আছে, লাইভ ওয়্যারের সঙ্গে যুক্ত থাকে। আর 3 নম্বরে দেখো, ফিউজ তৈরির জন্য নির্বাচিত উপাদানের উচ্চ গলনাঙ্ক, এটা ভুল আছে। তাহলে আমাদের 1 এবং 2 সঠিক, 1 এবং 2 উভয় সঠিক। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ওহমের সূত্রের সঠিক গাণিতিক সম্পর্ক দেখায়? তো ওহমের সূত্রের সঠিক গাণিতিক সম্পর্ক আমরা জানি R = V/I। ঠিক আছে, রেসিস্ট্যান্স = ভোল্ট বাই কারেন্ট। তাহলে এইটা ভি, আইটা এ পাশে নিয়ে আসলে ভি সমান IR, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, এবারে 8 নম্বর, কি লাভ করার জন্য বাল্বের ফিলামেন্ট অত্যন্ত পাতলা এবং দীর্ঘ করা হয়? বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি করা হয়? পরীক্ষায় প্রশ্ন আসে টাংস্টেন ধাতু দিয়ে। টাংস্টেন, এই যে টাংস্টেন ধাতু এটা দিয়ে তৈরি করা হচ্ছে, এটা তোমার উচ্চ রোধ উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ বিশিষ্ট হয় টাংস্টেন ধাতু, এটা দিয়েই তোমার ফিলামেন্ট তৈরি করা হয়। এটা অত্যন্ত পাতলা এবং দীর্ঘ করা হয় কি পাওয়ার জন্য? বেশি ভোল্টেজ, উচ্চ তড়িৎ প্রবাহ, উচ্চ রোধ নাকি উচ্চ রোধাঙ্ক? তো উচ্চ রোধ হয়ে যাবে আমাদের অ্যান্সার, এটা দিয়েও আমরা বলতে পারি। অথবা তুমি একটা জিনিস দেখো, আমরা জানি কি, আমরা জানি রোধ সমান সমান রোধাঙ্ক গুণ পরিবাহীর দৈর্ঘ্য, রোধাঙ্ক গুণ পরিবাহীর দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এখন আমাদের এই পরিবাহীর দৈর্ঘ্য যদি আমি বাড়াই, এই যে মানে দীর্ঘ যদি করি, পরিবাহীর দৈর্ঘ্য যদি আমি বাড়িয়ে দেই, অর্থাৎ লব আমি বৃদ্ধি করছি, লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়বে, অর্থাৎ রোধ বাড়বে। এবার এই প্রস্থচ্ছেদ আমি যদি কমিয়ে দেই, মানে পাতলা করি, একটা মোটা তার, এই প্রস্থচ্ছেদ যা ছিল সেটাকে যদি আমি সরু করি, তাহলে প্রস্থচ্ছেদ কমবে। তাহলে প্রস্থচ্ছেদ যে কমাচ্ছি, এর ফলে আমাদের দেখো হর কমছে, তার মানে রোধ কি হয়ে যাবে, বেড়ে যাবে। প্রস্থচ্ছেদ কমালে রোধ কি হবে, বাড়বে। দুটোতেই আমাদের রোধ বাড়ছে, তাহলে এই দুটো করা হয় কেন? রোধ বাড়ানোর জন্য, মানে উচ্চ রোধ পাওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট। এবারে 9 নম্বর প্রশ্নটিতে বলেছে, নিচে দেওয়া পাতার ক্রস সেকশনের ডায়াগ্রামটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং কোন বিকল্পটি সঠিক লেভেলিং দেখাচ্ছে। তো দেখো, এই চিত্রটা ডাইরেক্ট এনসিইআরটি থেকে তুলে দিয়েছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে এই জায়গাটা একটা ফাঁকা রয়েছে, তো এটা হলো পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের দুই পাশে যে রয়েছে, এটা রয়েছে এই পাতাটাকে সুরক্ষিত রাখার জন্য, পত্ররন্ধ্রটাকে সুরক্ষিত রাখার জন্য। তাহলে এই সি, এটা হলো সুরক্ষিত রাখবে কে? যে রক্ষা করে তাকে কি বলে? রক্ষী কোষ। এটা হলো রক্ষী কোষ। ঠিক আছে, আর রক্ষী কোষ পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? উপরের তলে না নিচের তলে? এই একটা পাতা আমি যদি অঙ্কন করি, এই পাতার পত্ররন্ধ্র কোথায় থাকবে? ওই উপর দিকে থাকবে নাকি নিচের দিক থেকে? নিচের তলে থাকে পত্ররন্ধ্র। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, ঠিক আছে, উভয় দিকেই পত্ররন্ধ্র থাকতে পারে, কিন্তু নিচের দিকে থাকে। তার কারণ হলো, যদি উপরে থাকে তাহলে বেশি জল বাষ্পীভূত হয়ে পাতা শুকিয়ে যাবে, সেই জন্য। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্র থাকে নিচে, তার মানে এইটা হয়ে যাবে নিম্ন বহিঃত্বক। তাহলে নিচের এই ত্বকটা হচ্ছে নিম্ন বহিঃত্বক। আর এইটা তাহলে হবে উচ্চ বহিঃত্বক।
উচ্চ বহিত্তক। ঠিক আছে, আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে শূন্যস্থানগুলো, এই শূন্যস্থান কি? বাতাবকাশ, বোঝাই যাচ্ছে এটা বাতাবকাশ। ঠিক আছে, শুধু বাতা লিখলাম। আর এই যে এই যে রয়েছে এইগুলো কি? এইখানেও রয়েছে, দেখো এই রক্ষী কোষের মধ্যেও থাকে, এখানেও রয়েছে। তা এইগুলোকে বলা হয় তোমার ক্লোরোপ্লাস্ট। এইটা হলো ক্লোরোপ্লাস্ট, রক্ষী কোষেও থাকে, এখানেও থাকে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই যে কোষটা, এই কোষটাকে কি বলে যদি আসে? এটাকে বলে মেসোফিল কোষ। মেসোফিল কোষ। মেসোফিল কোষের মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকে, রক্ষী কোষের মধ্যেও ক্লোরোপ্লাস্ট থাকে। তো অ্যান্সার কি হবে আমাদের বলো? অ্যান্সার হয়ে যাবে অপশন এরটা। এ হচ্ছে ঊর্ধ্ববহিত্তক, বি হচ্ছে নিম্নবহিত্তক, সি হচ্ছে রক্ষী কোষ, ডি হচ্ছে বাতাবকাশ, ই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। নেক্সট, এইবারে 10 নম্বর প্রশ্নটিতে বলেছে নিম্নলিখিত ভারসাম্যহীন সমীকরণ দ্বারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কতগুলি জল এবং কার্বন ডাইঅক্সাইড অণু অংশ নেয়? তো আমরা জানি 12H2O 6CO2, সেটা তোমার সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? গ্লুকোজ, এবং 6CO2 6H2O। তাহলে 6O2 আর 6H2O, মানে 6 অণু অক্সিজেন 6 অণু জল। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমাদের কি হচ্ছে? এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। তাহলে 5 আর 3 অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার। এবার এখানে দেখো 12 নেই, 6 আর 3 আছে, কোনটা নেব সঠিক অ্যান্সার? 6 এরটা নেব। কেন? তার কারণ হলো 12 অণু জল অংশ নিচ্ছিল, সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে, শেষে আলটিমেট রেজাল্ট পাচ্ছি 6 অণু জল। তার মানে কি কার্যকর জল কতটা থাকছে? 6 অণু। ঠিক আছে, কারণ 6 অণু তো দেখো 12 অণু অংশ নিয়েছিল, 12 অণু হয়েছে, 6 অণু আবার কি হচ্ছে আমরা ফিরে পাচ্ছি। তার মানে কাজে লেগেছে 6 অণু, তার মানে 6 অণু কাজে লেগেছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লেগেছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল। ঠিক আছে, চলো নেক্সট। এবারে আমাদের 11 নম্বর। একটি বৈদ্যুতিক মোটরের যে অংশ তড়িৎ প্রবাহের দিক উল্টে দেয়। বৈদ্যুতিক মোটর দেখতে পাচ্ছ, তো এই যে দুপাশে ম্যাগনেট রয়েছে, তো ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, এবং এই যে কয়েলটা, এটাকে কয়েলটাকে রোটেট করে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কয়েলটা রোটেট হয়, এবং এই যে রোটেট হয়, এটা রোটেট করে কে? এই অংশ এই ইসে করে স্প্লিট রিং কম্যুটেটর। তো স্প্লিট রিং হয়ে যাবে অ্যান্সার। বৈদ্যুতিক মোটরের যে অংশ তড়িৎ প্রবাহের দিক উল্টে দেয়, স্প্লিট রিং কম্যুটেটর এইটা। ঠিক আছে, নেক্সট। এইবার আমাদের 12 নম্বর বলেছে নিচের তালিকাটি গর্ভনিরোধের 4টি পদ্ধতি এবং তাদের কাজের পদ্ধতি দেখাচ্ছে, কোন বিকল্পটির সঠিক মিল দেখাচ্ছে? তো এখানে কি অ্যান্সার হবে ট্রাই করো। দেখো পাশে দেখতে পাচ্ছি আমি একটা ছবি নিয়েছি বোঝানোর জন্য তোমার, এটাকে মানুষের স্ত্রী জননতন্ত্র, এটা কি ডিম্বাশয়? এটা হলো ডিম্বাশয় মানে ওভারি, ডিম্ব নালী মানে ফ্যালোপিয়ান নালী, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু মানে ইউটেরাস, সার্ভিক্সকে ইংরেজি তো সার্ভিক্সই বলে, আর যোনি হলো ভ্যাজাইনা। এখন এখানে এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাণু ডিম্ব নালীর মধ্য দিয়ে এদিকে এগোয়, আর এখান থেকে শুক্রাণু প্রবেশ করে, পুরুষদের শুক্রাণু অর্থাৎ স্পার্ম প্রবেশ করে এই ডিম্ব নালীর মধ্যে দিয়ে এগোয়, এবং এগোনোর পরে এই ডিম্বাণুতে মিলিত হয়। একটাই মাত্র শুক্রাণু এই ডিম্বাণুতে মিলিত হয়। ঠিক আছে, মানে ডিম্বাণুতে প্রবেশ করতে পারে ডিম্বাণুর মধ্যে, এবং প্রবেশ করে, এবং বাকিগুলো কি হয়? ধ্বংস হয়ে যায়, বাকিগুলো ধ্বংস হয়ে যায়, মনে রাখবে। তাহলে এখন এই যে ডিম্বাশয়, এখানে ডিম্বাণু হচ্ছে, এখান থেকে শুক্রাণু প্রবেশ করছে, এই জায়গাটায় প্রথম অপশানে দেখতে পাচ্ছি কপার টি। তো টি শেপের একটা জিনিস ইউজ করা হয়, সেটাকে বলা হয় কপার টি। এটা তোমার কি করে? ডিম্বাণুর সাথে শুক্রাণুর নিষেকে বাধা দেয়। কি করে? নিষেকে বাধা দেয়। তাহলে কপার টি 4 নম্বর, এরটা হয়ে যাবে 4 নম্বর, নিষেকে বাধা দেয়। ওরাল পিল হলো এক ধরনের ট্যাবলেট, যেটা খেলে কি হয়? এই যে ডিম্বাণু রয়েছে, ডিম্বাণুর ক্ষমতা, শক্তি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে ডিম্বাণুর যে বীজ বপন ক্ষমতা, মানে শিশু তৈরি হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে ইমপ্ল্যান্টেশনে বাধা পায়, মানে রোপণে বাধা পায়। তাহলে এটা আমাদের হয়ে যাবে কি? ওরাল পিল হয়ে যাবে অপশন 3-এরটা, ইমপ্ল্যান্টেশনে বাধা পাচ্ছে, বপনে বাধা পাচ্ছে। আর সিতে আছে কন্ডম, এটা তোমার কি? এটা পুরুষ অঙ্গে ইউজ করলে পরে তোমার পুরুষ থেকে শরীর থেকে শুক্রাণু প্রবেশ করতে পারে না মহিলাদের শরীরে, তার মানে আমাদের শুক্রাণু জরায়ুতে পৌঁছায় না, জরায়ুতে প্রবেশ করতে পারে না, অর্থাৎ অপশন 2 অ্যান্সার। টিউবেক্টমিটা কি জিনিস? দেখো এই যে আমাদের ফ্যালোপিয়ান টিউব, এটাকে কেটে দেওয়া হয়,
কেটে দেওয়ার ফলে এখানের এই ডিম্বাণু, এখান থেকে ডিম্বাণুকে তো জরায়ুতে যেতে হবে বাচ্চা তৈরি হওয়ার জন্য, তাই না, শিশু জন্ম হওয়ার জন্য, তো জরায়ুর দিকে যেতেই পারবে না, এখানে কেটে দেওয়া হবে। তার মানে এই টিউবেক্টমির দ্বারা কি করা হচ্ছে, ডিম্বাণুকে জরায়ুতে পৌঁছাতেই দেওয়া হয় না। ঠিক আছে, তার মানে অপশন 1 কারেক্ট অ্যান্সার, ডিম্বাণু জরায়ুতে পৌঁছাতে পারে না। তাহলে কোনটা অ্যান্সার হয়ে যাবে, অপশন সি, A4, B3, C2 আর D1। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, এইবারে আমাদের 13 নম্বর বলেছে জিপসামকে উত্তপ্ত করে একটি রাসায়নিক যৌগ এক্স প্রস্তুত করা হয়। এটি হলো সাদা পাউডার এবং এটি অগ্নি নিরোধক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যৌগ এক্স হলো, তো যৌগ এক্স জিপসাম, জিপসামের সংকেত কি, CaSO4 প্লাস 2H2O প্লাস বা ডট দিয়ে লিখি 2H2O। ঠিক আছে, এটাকে যখনই উত্তপ্ত করা হবে এখান থেকে উৎপন্ন হবে কি CaSO4 হাফ H2O, বাকি জল বাষ্পীভূত হয়ে গেছে, CaSO4 হাফ H2O উৎপন্ন হবে। অর্থাৎ এটা কি, এটা হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তাহলে প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, CaSO4 হাফ H2O। এটা কিভাবে পাওয়া যায়, জিপসামকে উত্তপ্ত করে পাওয়া যায়। এবং এটি কেমন, এর বৈশিষ্ট্য হলো এটি সাদা পাউডার এবং এটি অগ্নি নিরোধক উপাদান হিসেবে ব্যবহৃত হয়, প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, তাহলে এবার বাকি যে দেখতে পাচ্ছি কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, ওয়াশিং সোডা Na2CO3 10H2O, বেকিং সোডা NaHCO3। ঠিক আছে, ক্লিয়ার, এই সংকেতগুলো সব মনে রাখবে। নেক্সট, এইবারে আমাদের 14 নম্বর, নিচের কোন গ্রুপের জীব পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। তো পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, দেখো আমাদের যদি এখানে কোন গ্রুপের জীব বলেছে, যে গ্রুপের জীব পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, এখানে যেটার কথা বলেছে সেটা আমাদের খাদ্য শৃঙ্খলের অংশ নয়। খাদ্য শৃঙ্খলের মধ্যে আমাদের থাকে সবুজ উদ্ভিদ যারা খাদ্য উৎপাদন করতে পারে, সবুজ উদ্ভিদ যারা খায় তারা প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদকদের যারা খায় তারা দ্বিতীয় শ্রেণীর খাদক, এইভাবে করে খাদ্য শৃঙ্খল হয়। ঠিক আছে, এখন তার মধ্যে এক ধরনের যে গ্রুপের জীব রয়েছে যারা এই শৃঙ্খলে পড়ে না, তারা কি করে, তারা বিয়োজনে সাহায্য করে। একটা ধরো মৃত প্রাণী বা মৃত উদ্ভিদ, সেটাকে বিয়োজন করে সরল রূপে পরিণত করে এবং মাটির সঙ্গে মিশতে সাহায্য করে, মিশে যেতে দেয়। তাহলে সেইটা কে করে, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এরা হলো বিয়োজক। ব্যাকটেরিয়া এবং ছত্রাক হলো বিয়োজক, তার মানে এরাই পরিবেশ পরিচ্ছন্ন রাখবে, বিয়োজনে সাহায্য করে। ঠিক আছে, মৃত জীব বা মৃত জীবেদের, উদ্ভিদ প্রাণীদের। এবারে 15 নম্বর, নিম্নলিখিত কোন শ্বসনের বিক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়। অক্সিজেন প্রয়োজন হয় কি হবে, দেখো এখানে আমাদের অ্যান্সার অপশন বি হয়ে যাবে। আমি এই যে একটা নিচে ছবি রেখেছি, এই ছবিটা হলো গ্লুকোজের ভাঙন, বিক্রিয়া পথে গ্লুকোজের ভাঙন। তো গ্লুকোজ 6 কার্বন যুক্ত মৌল, সেটা সাইটোপ্লাজমের মধ্যে ভেঙে গিয়ে পাইরুভেট উৎপন্ন হয়, মানে 3 কার্বন যুক্ত মৌল, এবং শক্তি উৎপন্ন হয়। এবার এই পাইরুভেট কি হয়, অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ায়, এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্লুকোজ কোথায় ভেঙে যায়, সাইটোপ্লাজমে ভেঙে পাইরুভেট হয়। পাইরুভেট কোথায় ভাঙে, মাইটোকন্ড্রিয়ায় ভেঙে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয় অক্সিজেনের উপস্থিতিতে। অক্সিজেন পাইরুভেটের সঙ্গে হয়ে তোমার শক্তি, জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, পাইরুভেটকে কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তিতে রূপান্তরিত করতে অক্সিজেন প্রয়োজন হয়। ঠিক আছে, ক্লিয়ার। আর এইটা তোমার NCERT বইতে রয়েছে। নেক্সট, এবারে 16 নম্বর, দুটি পরপর হোমোলোগাস সিরিজে সদস্যের আণবিক ভরের পার্থক্য কত। হোমোলোগাস সিরিজ দেখো CH4, তারপরে তোমার CH4 C2H6 C3H8। আমরা যদি দেখি এখান থেকে পরেরটায় যাওয়ার জন্য আমাদের সি কি হচ্ছে, এক যোগ হচ্ছে, কার্বনের একটা যোগ হচ্ছে, আর হাইড্রোজেন এটা দুটো যোগ হচ্ছে, এবং এর ফলে আণবিক ভর কি হয়, 14 পার্থক্য হয়। এদের মধ্যে আণবিক ভরের পার্থক্য 14, এখান থেকে এখানে আণবিক ভরের পার্থক্য 14। ঠিক আছে, আণবিক ভরের পার্থক্য কত হয়, 14 হয়। তাহলে মনে থাকবে যে এবার এইটা এখানে আমি CH4 এইগুলো নিয়েছি, মানে দুটি পরপর হোমোলোগাস সিরিজ, এই সিরিজটা তোমার যে কোনো হতে পারে, সিরিজটা তোমার অ্যালকেনের সিরিজ হতে পারে, অ্যালকিনের হতে পারে, অ্যালকাইনেরও হতে পারে, যে কোনো সিরিজ হতে পারে। যে কোনো সিরিজের ক্ষেত্রেই আমাদের এই কি হবে, আণবিক ভরের পার্থক্য 14 হবে। তাহলে এখানে এটা এই জায়গাটায় নিজেরা খাতায় যখন লিখবে যে কোনো লিখে নেবে, যে কোনো,
মানে অ্যালকিন হোক, অ্যালকেন হোক বা অ্যালকাইন হোক, যে কোনো হলে তোমার আণবিক ভরের পার্থক্য কত হবে? 14 হবে। এবং তার সাথে সাথে তোমার আণবিক সূত্রে একটা কার্বন পরমাণু এবং দুটো হাইড্রোজেন পরমাণুর পার্থক্য হবে পরপর, যদি আমি দুটো হোমোলোগাস নেই, সিরিজের সদস্য নিই, হোমোলোগাস সিরিজের দুটো পরপর সদস্য নিলে, সেটা যে কোনো অ্যালকিন, অ্যালকেন বা অ্যালকাইন, তাহলে 14 হয়ে যাবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 17 নম্বর বলেছে একটি তড়িৎ বহনকারী সলেনয়েডের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্য? তো সলেনয়েড, এই যে সলেনয়েড হলো এরকম রিং, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এক পাশ থেকে যখন অন্য পাশে তড়িৎ যাবে এর মধ্যে দিয়ে, তখন কি হবে? এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। এখানেও যে যতটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে এখানেও ম্যাগনেটিক ফিল্ড ততটাই থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড আর যে রেখা, ক্ষেত্র রেখা, সেটা সমান্তরাল হবে। এখানে আছে সমকেন্দ্রিক, তাই এটা কাটা। ইয়া দণ্ডচুম্বকের মতো কাজ করে, হ্যাঁ এটা বার চুম্বক এরকমই হয় এই সলিনয়েডের মতো। তো এর ভিতরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, বার চুম্বকেও ম্যাগনেট, তাই না? বার চুম্বক দণ্ডচুম্বকের মতো কাজ করে, তো সঠিক। এটি এক টুকরো নরম লোহাকে চুম্বকে, হ্যাঁ আমাদের এটার নরম লোহাকে যদি এর মধ্যে আনি, এর কাছে এতে আনি, তাহলে আমাদের এর ভিতরে আনি, তাহলে তার মধ্যে কি হবে? চুম্বকত্ব গুণ রয়েছে, তো চুম্বকে পরিণত হয়ে যাবে, ব্যবহৃত হতে পারে, অর্থাৎ 1 আর 2 সঠিক হচ্ছে। অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট, এইবারে 18 নম্বর প্রশ্নটিতে বলেছে কোন প্রক্রিয়ায় জল মাটিতে প্রবেশ করে? দেখো, বৃষ্টির জল বলো বা আমরা যে জল ইউজ করি, সেটা কি হয়? মাটির মধ্যে কি হচ্ছে? শুষে নিচ্ছে মাটি। তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় তোমার ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ। ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ। কিছুটা বাষ্প হয়ে যাচ্ছে, কিছুটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে, তো মাটির মধ্যে যে প্রক্রিয়ায় ঢোকে সেটা হলো ইনফিল্ট্রেশন। নেক্সট, 19 নম্বর শ্বসন যন্ত্রের কোন অংশ বাতাসের পথকে অর্থাৎ এয়ার প্যাসেজ ভেঙে পড়ার থেকে বাধা দেয়? তো বাতাসের পথকে ভেঙে পড়ার থেকে বাধা দেয় কোন অংশ? দেখো, যখন ঠান্ডা লাগে না, টিভিতে একটা অ্যাড দেখবে যে ঠান্ডা লাগলে নাকের মধ্যে কি করা হচ্ছে? তোমার একটা এই ইসের মতো এরকম এই স্টিলের এই লাগিয়ে দেওয়া হচ্ছে, যেটা কি করে দুই দিকে ছড়িয়ে যায়, মানে যেটার কাজ হলো যেটা দুই দিকে সরে যেতে চায়, মানে নাকটাকে ফাঁকা রাখে। তো নাকটাকে ফাঁকা রাখে, এরকমই কাজ করে আমাদের একটা জিনিস, সেটা হলো তরুণাস্থির রিং। এই তরুণাস্থির রিংগুলো, এই যে আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালীতে সি আকৃতির মতো থাকে, এরকম সি আকৃতির মতো, এই আমি যদি এর ভিতর থেকে নালী আঁকি, সি আকৃতির মতো এটা থাকে। এবার এইটা কাজ হলো এটা দুই দিকে ছড়িয়ে যেতে চায়, অর্থাৎ এই যে নালীটা রয়েছে এই নালীটাকে আমাদের ভেঙে পড়তে দেয় না। মানে নালীটা যদি একদম ভেঙে পড়ে, মানে চিপসে যায়, চুপসে গেলে কি আমরা হাওয়া নিতে পারবো? যেমন আমরা সে খাওয়ার পরে যদি ফুটি খাই, প্যাকেটটা চুপসে গেলে সেখানে কি সের মধ্যে দিয়ে কি হাওয়া বেশি প্রবেশ করতে পারবে? হাওয়া প্রবেশ করবে চুপসে গেলে না। তার মানে সেইটাকে ফুলিয়ে রাখার কাজ করছে আমাদের কি এই যে তরুণাস্থি রিং, এই রিংটা সি আকৃতির। ঠিক আছে, এই রিংটা এটাকে দুই দিকে ছড়িয়ে রাখে, মানে এর সঙ্গে লেগে থাকে আঠার মতো এবং দুই দিকে ছড়িয়ে রাখে, তার মানে তরুণাস্থির রিং হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ছবিটাও দিয়ে দিয়েছি এখানে। নেক্সট, এইবারে আমাদের 20 নম্বর একটি সূক্ষ্ম আলোকরশ্মি দৃশ্যমান হয়ে ওঠে যখন এটি একটি ধোঁয়া ভর্তি ঘরের ভিতরে প্রবেশ করে, কারণ কি? দেখো, এটা বোঝানোর আগে কোশ্চেনটার আনসার করো কি হবে। দেখো, আমরা এখান থেকে পৃথিবী থেকে যে আকাশ দেখি, আকাশকে কি রঙের দেখতে পাই? নীল রঙের। কিন্তু কোনো একজন ব্যক্তি মহাকাশে গেছে, মহাকাশে গেছে, সে আকাশকে কি রঙের দেখতে পাবে? কালো দেখতে পাবে। এটা পরীক্ষা আসে, একজন মহাকাশচারী আকাশের রং কি দেখবে? কালো রঙের দেখবে। কেন? তার কারণ হলো যে মহাকাশচারী যখন দেখছে তখন সেই শূন্য আকাশ মানে কি? শূন্যস্থান, সেখানে কিচ্ছু নেই, অর্থাৎ বায়ু সেখানে আলো এসে ঠিকরে চারিদিকে ছড়িয়ে পড়ার মতো কিচ্ছু নেই, তার মানে আলোর বিচ্ছুরণ ঘটছে না সেখানে, তাই কালো দেখাচ্ছে। এটাও সেই একই রকম, সূক্ষ্ম আলোকরশ্মি যখনই আমাদের ধোঁয়া ভর্তি ঘরে প্রবেশ করবে, ধোঁয়ায় আলোটা বিচ্ছুরিত হবে, অর্থাৎ আলোর বিচ্ছুরণের ফলে আলোটা ছড়িয়ে পড়বে, অর্থাৎ সেটা দৃশ্যমান হয়ে উঠবে। তাহলে এটা কেন ঘটে? আলোর বিচ্ছুরণের কারণে। ক্লিয়ার? নেক্সট, এবারে 21 নম্বর বলেছে নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম মৌলটি হলো ড্যাশ, সর্বশেষ মৌলটি হলো ড্যাশ। নিউল্যান্ডের অষ্টক সূত্র দিয়েছে 1866 সালে। নিউল্যান্ড 1866 সালে অষ্টক সূত্র দিয়েছে, এবং এই অষ্টক সূত্রে তিনি বলেছেন যে প্রতিটি অষ্টম মৌল প্রথম মৌলের বৈশিষ্ট্য সম্পন্ন হবে, প্রতিটি অষ্টম মৌল প্রথম মৌলের বৈশিষ্ট্য সম্পন্ন হবে, এবং মৌলগুলি তাদের পারমাণবিক ভরের ক্রমবর্ধমান সিরিজ অনুযায়ী, মানে এদিকে মাইনাস, যত পারমাণবিক ভরের ক্রমবর্ধমান সিরিজ অনুযায়ী সাজিয়েছিলেন তিনি।
এখানে তার যে অষ্টক সূত্র তার একটা ত্রুটি রয়েছে, সেটা হলো এটা ক্যালসিয়াম পর্যন্তই প্রযোজ্য, ক্যালসিয়ামের পরে প্রযোজ্য না। ঠিক আছে, ক্যালসিয়ামের পরে অষ্টক সূত্র প্রযোজ্য না। আর প্রথম মৌলটা কি? প্রথম মৌলটা হলো হাইড্রোজেন। আর সর্বশেষ মৌলটি কি? সর্বশেষ মৌলটি হলো থোরিয়াম। ঠিক আছে, সর্বশেষ মৌল হলো থোরিয়াম আর প্রথম মৌল হলো হাইড্রোজেন। কতগুলো মৌল রয়েছে এই থোরিয়াম? কততম মৌল? থোরিয়াম হলো আমাদের 56তম মৌল। ঠিক আছে, 56টা মৌল ছিল, থোরিয়াম 56তম মৌল। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এখানে? হাইড্রোজেন, থোরিয়াম, অপশন এ। নেক্সট, এবারে 22 নম্বর, পর্দায় নিম্নের কোন ধরনের ছবি দেখতে পাওয়া যায়? দেখো, যে ছবি আমরা পর্দায় ফেলতে পারবো সেটাই হলো সৎ প্রতিবিম্ব, তাহলে অসৎ তো হবেই না। যেটা পর্দায় ফেলতে পারবো সেটাই সৎ। এবার সিনেমা দেখতে গেছো, সিনেমার পর্দায় আলো ফেলা হচ্ছে, ফলে ছবি উৎপন্ন হচ্ছে। এবার আমাদের এই সেই যে আলোটা কত দূর থেকে ফেলা হচ্ছে সেই হিসাবে তোমার ছবিটা ছোট বড় হয়, অর্থাৎ বর্ধিত হতে পারে, ক্ষুদ্র হতে পারে, ছবিটা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু সৎ হবে, কারণ পর্দায় ফেলতে পারছি মানেই সৎ। সৎ প্রতিবিম্ব তাকেই বলা হয় যে প্রতিবিম্ব আমরা পর্দায় ফেলতে পারি, সেটাই হলো সৎ প্রতিবিম্ব। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সৎ বর্ধিত, সৎ ক্ষুদ্র দুটোই, তাহলে 1 ও 2 উভয়। নেক্সট, এইবারে 23 নম্বর প্রশ্ন বলেছে, ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় উৎপাদিত 3টি উপাদান হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ। ক্লোর অ্যালকালি প্রক্রিয়া, দেখো 2NaCl প্লাস 2H2O, 2NaCl 2H2O বা ডট দিয়েও লিখতে পারো এখানে। এবার এইটা যখনই আমি বিক্রিয়া করাচ্ছি 2NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ জলের সাথে দ্রবীভূত করছি। জলীয় দ্রবণ যখন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণ করা হবে সোডিয়াম ওই ক্লোরাইডের জলীয় দ্রবণকে, তো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি কি উৎপন্ন হবে? হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, হাইড্রোজেন, তারপরে তোমার ক্লোরিন উৎপন্ন হবে, এবং হাইড্রোজেন, ক্লোরিন এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অর্থাৎ সোডিয়াম না, সোডিয়াম ক্লোরাইড কেন বলছি, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH উৎপন্ন হবে। NaOH উৎপন্ন হবে। ঠিক আছে, এটা 2NaOH, তার সঙ্গে Cl2, তার সঙ্গে H2, এগুলো উৎপন্ন হয়। তাহলে আমাদের এই যে ঘটছে তোমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এটাকেই বলা হয় ক্লোর অ্যালকালি প্রক্রিয়া। তাহলে কি কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন। কোথায় আছে? ক্লোরিন, হাইড্রোজেন, এইটা হয়ে যাবে অ্যান্সার, হাইড্রোজেন, ক্লোরিন, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায়। চলো নেক্সট, এবারে আমাদের 24 নম্বর প্রশ্নে বলেছে, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক ড্যাশ, পারমাণবিক চার্জ ড্যাশ, নিউক্লিয়াস এবং ব্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ড্যাশ, তাই লিথিয়াম থেকে এফ পর্যন্ত পরমাণুর ব্যাসার্ধ ড্যাশ হয়। এইটা তোমার এই কিছু যদি নাও জানো তাও অ্যান্সার করতে পারবে, কারণ আমরা জানি কি হাইড্রোজেন, তারপরে এখানে লিথিয়াম, লিথিয়ামের পরে তোমার এখানে বেরিলিয়াম, এইভাবে এই দুটো থাকে। তারপরে এ পাশে আবার কি হয়? এ পাশে আমাদের হয় কার্বন, ঠিক আছে, ওই সরি বোরন, বোরন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার মানে এই দিক থেকে আমরা যদি এইটা কি, এটা প্রথম, এটা পর্যায় বরাবর আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়, হ্রাস পায়। তো এখানে হ্রাস পায় আমাদের অ্যান্সার হবে, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার, বৃদ্ধি পায় অ্যান্সার হবে না লাস্টে। এবারে আমাদের এবার বাকি যে দুটো রয়েছে এই দুটো কোনটা অ্যান্সার হবে? দেখো, যেহেতু পরমাণু ক্রমাঙ্ক, এটা হবে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কি? একটা পরমাণু, তার পরমাণুর এই যে তোমার বাইরে যে ওই কক্ষপথের মধ্যে ইলেকট্রন হচ্ছে, এর মধ্যে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। তো ধনাত্মক আয়ন যদি বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক চার্জও কি হবে? বৃদ্ধি পাবে। এবং পারমাণবিক চার্জ বৃদ্ধি পাবে, নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়বে। কারণ এখানে যত এটা পজিটিভ হবে তখন তত এই বাইরের ইলেকট্রনগুলোকে টানবে, আকর্ষণ বল বাড়বে, এটাও বৃদ্ধি পাবে। ফলে এইটা কি হবে? ছোট হতে থাকবে। যত আমি এদিক থেকে এদিকে যেতে থাকবো তত আমাদের ছোট হতে থাকবে, ধীরে ধীরে ছোট হতে থাকবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে, এখানে হ্রাস পাবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধি, তারপর হ্রাস, বৃদ্ধি 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 হ্রাস, অপশন বি।
তাহলে যেহেতু পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় তাই পারমাণবিক চার্জ বৃদ্ধি পায়, নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, তাই লিথিয়াম থেকে ফ্লুওরিন পর্যন্ত পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পায়। নেক্সট, এবার আমাদের 25 নম্বর প্রশ্নে বলেছে একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সম্পর্কে নিম্ন প্রদত্ত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক। গোলীয় দর্পণের প্রধান অক্ষ, এটি দর্পণে অভিলম্ব হয় একদম। গোলীয় দর্পণ, আমি যদি এরকম একটা গোলীয় দর্পণে, এটা সি, এই প্রধান অক্ষ, ঠিক আছে, এইটা আমার এই অভিলম্ব হয়, ঠিক আছে, মানে একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে আমি যদি এইভাবে দাগ টানি তাহলে এই পরিধির উপরে এগুলো কি হয়, অভিলম্ব হয়, কি হয়, অভিলম্ব হয়, অর্থাৎ এখানে এটা অভিলম্ব হচ্ছে, একদম সঠিক। আপতন, এটা দেখো এটা ভুল লেখা, আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে, একদমই না। আপাতন বিন্দু সর্বদা প্রধান অক্ষের উপরে কেন থাকবে? আমাদের আলো আপতিত হয়ে এখান থেকে আপতিত হয়ে এইভাবে এইখানেও তো পড়তে পারে, তাই না, পড়ে আবার এইখান থেকেই ফিরে যাবে, আমরা আজকেই দেখলাম। তাহলে সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে, এটা ভুল, তাই না, সর্বদা প্রধান অক্ষের উপরে থাকছে না। আর মুখ্য ফোকাস সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে, এটা একদম সঠিক। কারণ আমি যদি এই অঙ্কন করি তাহলে এইখানে যদি সি হয়, আর সি আর এই পোল মানে বক্রতা কেন্দ্র এবং পোলের মাঝখানেই থাকে তোমার এফ, মুখ্য ফোকাস, ঠিক আছে। তো আমাদের মুখ্য ফোকাস সর্বদা প্রধান অক্ষের উপরে থাকে, এটা সঠিক। তাহলে 1 এবং 3 উভয় সঠিক হচ্ছে, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, ওকে, সব কোশ্চেন কমপ্লিট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সবাই মিলে, এবং কমেন্ট করো কেমন লাগছে এরকম ক্লাস, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।